অশান্ত বাংলাদেশের অবস্থা কিছুতেই স্বাভাবিক হচ্ছে না। 11 দিন বন্ধ থাকার পর ইন্টারনেট পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এই পরিস্থিতিতে নতুন করে আন্দোলনের ডাক দিল বিক্ষুব্ধ পড়ুয়ারা। শনিবার 3রা আগস্ট বাংলাদেশের আন্দোলনকারী ছাত্রদের তরফে জানিয়ে দেওয়া হয় রবিবার 4 আগস্ট থেকে আইন অমান্যের পথে হাঁটবেন তারা। হাসিনা সরকারের পুলিশের ধরপাকড় এবং অমানবিক অত্যাচারের প্রতিবাদী তারা এই পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন বলেও জানিয়ে দেন আন্দোলনকারীরা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের বিরুদ্ধে প্রায় 1 মাসের ওপর ধরে চলা আন্দোলনে ইতিমধ্যে মৃত্যু হয়েছে 200 জনের বেশি। এছাড়াও 32 জন শিশুর মৃত্যু হয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে যখন একটু একটু করে স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে গোটা পরিস্থিতি, তখন নতুন করে এই আইন অমান্যের ডাক দেওয়ায় ফের চ্যালেঞ্জের মুখে পড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আইন অমান্য আন্দোলনের ফলে রাজস্ব এবং বিল জমা দেওয়া বন্ধ করা হবে। এছাড়া ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে পেমেন্ট আসার ক্ষেত্রেও বাধা দেওয়া হবে। আন্দোলনে সামিল হবেন সরকারি চাকুরিজীবীরাও, দাবি করেছেন আন্দোলনকারী নেতা আসিফ মাহমুদ। নিজের সোশ্যাল মিডিয়া পেজে মাহমুদ লিখেছেন, দয়া করে বাড়িতে বসে থাকবেন না, আপনার নিকটবর্তী প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করুন। শনিবারের মিছিলে আন্দোলনকারীদের তরফে হাসিনা সরকারের পদত্যাগের দাবি ওঠে স্লোগানের মাধ্যমে। প্রসঙ্গত বলি, 2009 সাল থেকে বাংলাদেশে ক্ষমতায় রয়েছেন শেখ হাসিনা। সর্বশেষ 2024 জানুয়ারি মাসে কার্যত বিরোধী শূন্য অবস্থায় একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ফের ক্ষমতায় আসে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। তবে এই 15 বছরের শাসনকালে এইবারই কার্যত সবথেকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে শেখ হাসিনাকে। সরকারি চাকরিতে কোটা সংরক্ষণের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেপথ্যে ছিল জামাত, ছাত্র শিবির ও বিএনপি। বিভিন্ন সাংবাদিক বৈঠকে বারবার এই মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সেই জামাতে ইসলামী ও তাদের অন্য সংগঠনগুলিকে নিষিদ্ধ ঘোষণা করল শেখ হাসিনা সরকার। কোটা বিরোধী আন্দোলনে মদত এবং উস্কানি দেবার অভিযোগ উঠেছে কট্টরপন্থী এই সংগঠনটির বিরুদ্ধে। জামাতের বিরুদ্ধে আন্দোলনের নামে বিভিন্ন সরকারি সম্পত্তি নষ্ট করারও অভিযোগ উঠেছে। সোমবার 29 জুলাই শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14টি দল গুরুত্বপূর্ণ বৈঠক করে। তারপরে জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই বৈঠকে হাসিনার সঙ্গে থাকা প্রায় সব দল জামাতকে ব্যান করার পক্ষে সওয়াল করে। তারপর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার 1 আগস্ট এই নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া কয়েকটি মামলার রায়ের জামাতে ইসলামী এবং তাদের শাখা সংগঠন ছাত্র শিবিরকে 1971 সালে মুক্তিযুদ্ধকালে সংগঠিত গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধে দায়ী হিসেবে গণ্য করা হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক জানান, জামাত ও বিএনপির মদতপুষ্ট ছাত্র সংগঠনগুলো সারা দেশে বিক্ষোভে জড়িত ছিল, তারাই হিংসায় জড়িত ছিল, সেই প্রমাণও মিলেছে। আওয়ামী লীগ জানিয়েছে, জামাত শিবিরকে নিষিদ্ধ করার আগে সব আইনি দিক ভালোভাবে খতিয়ে দেখা হবে, যাতে আইনি ফাঁকফোকর এড়ানো যায়। প্রসঙ্গত বলি, বাংলাদেশে এই জামাতে ইসলামীকে একটি রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা হয়। এই দলটি সেই দেশের কট্টরপন্থী মৌলবাদী দল বলে পরিচিত। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা বিএনপির জোট শরিক এই জামাত। 1941 সালে অবিভক্ত ভারতে ব্রিটিশ আমলে এই দলের প্রতিষ্ঠা হয়। হাসিনা সরকার অভিযোগ করেছে, কোটা বিরোধী আন্দোলনে জড়িত শিক্ষার্থীরা হিংসার আশ্রয় নেননি বলে তারা জানিয়েছেন। তারা হয়তো জড়িত ছিলেনও না সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতিতে। এর পেছনে মদত রয়েছে জামাতের, তাই তাদের নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত। এদিকে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করার পর থেকেই ঢাকায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, জামাত শিবিরকে নিষিদ্ধ করার পরে যে কোনো ধরনের সন্ত্রাস এবং নাশকতা মোকাবিলা করতে প্রস্তুত ডিএমপি। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জামাত এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার ঘটনায় কেউ নাশকতা ঘটাতে চাইলে কড়া হাতে তার মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা শোনাই কি বলছেন শেখ হাসিনা। কোটা আন্দোলনের নামে যখন সব রাস্তায় বেরিয়ে এলো, আমরা তাদের বললাম, কোটা
আন্দোলন হয়েছিল 2018-তে, আমরা এটা মেনে নিয়ে বাতিল করে দিয়েছিলাম কোটা পদ্ধতি। কিন্তু হ্যাঁ, মুক্তিযোদ্ধার সন্তানরা মামলা করলো, সেখানে আবার আমার করাচি প্রজ্ঞাপনটা বাতিল করে দিল হাইকোর্ট, আবার কোটা ফিরে আসলো। সাথে সরকারের পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে আপিল করা হলো। আপিল করা হলে পরে হাইকোর্টের রায়টাকে সাসপেন্ড করে দেওয়া হলো, কাজে আবার সেখানে কোটা পদ্ধতি বাতিল হয়ে গেল এবং পূর্ণাঙ্গ শুনানির তারিখও দেওয়া হলো। 5 জুন এই রায় হয়েছিল। পুরো জুন মাস চলে গেল। জুলাই মাসের 7 তারিখ থেকে হঠাৎ দেখি আবার কোটার জন্য আন্দোলন। যখন কোটা পদ্ধতি নাই, তখন কিন্তু কোটা পদ্ধতি নাই, কিন্তু তখনই আন্দোলন। আর আন্দোলন না, সেখানে দেখা গেল ঝাঁকে ঝাঁকে সব জড়ো হয়ে যাচ্ছে। শিক্ষক থেকে শুরু করে, গার্জিয়ান থেকে শুরু করে সবাই, অনেক শিশুদের নিয়েও হাজির হচ্ছে। আমার খুব সন্দেহ হলো যে এটার পিছনে অন্য কিছু আছে। আমি সেটা বলেওছিলাম, তাহলে এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী হবে? যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আপনি তাদের সাথে আলোচনা করা, এমনকি তারা মোদিদের সাথে কথা বলছে, সেই ব্যবস্থাও করা, সবই করা হয়েছিল, কিন্তু তারা কোনো তো কিছুই মানবে না। হাইকোর্টের যে তারিখ, সে তারিখটা এগিয়ে নিয়ে আসা হলো। এগিয়ে নিয়ে এসে অ্যাপিলেট ডিভিশন চেম্বার জাজ থেকে রায় দেওয়া হলো। ঠিক যা চেয়েছিল তার থেকে বেশি দেওয়া হলো। তাদের এক দফা দাবি ছিল কোটা সংস্কার, সেই যে দাবি করেছে সেই দাবি সংস্কার করে দেওয়া হলো। কিন্তু সেই সংস্কার করে দেওয়ার পরেও তাদের আন্দোলন থামে না, দাবি থামে না। ঠিক এর পিছনে কি ছিল সেটা আমরা দেখলাম, যে ঠিক একে একে যেগুলি মানুষের জীবন নেওয়া এবং কোটা আন্দোলন করছে এক জায়গায়, কিন্তু চারিদিক থেকে ঢাকার সেখানে সেই জঙ্গি ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো, অপরদিকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয়, আমাদের স্বাস্থ্য, কোভিড-19 মোকাবেলা করে সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করেছি। তার জন্য যে হসপিটালটা তৈরি করেছিলাম, সেই কোভিড-19 হসপিটাল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।